চারু শান্ত দৃষ্টিতে কিছু সময় চেয়ে রইল মায়ের দিকে। চাপা বিষাদের ছায়া ফুটে উঠল সেই দৃষ্টিতে। খুব বিষণ্ণ স্বরে উত্তর দিল, তোমাদের যেটা ভালো মনে হয় করো। মেয়ের বিষণ্ণতা কোথাও না কোথাও আঁচ করতে পারলেন চারুর মা। অতীতের রেশ হয়তো এখন তাকে তাড়িয়ে বেড়ায়। মানুষের মন তার সবচেয়ে দুর্বল স্থান। একবার আঘাত পেলে চিরটা কাল সেই চিহ্ন থেকে যায়। চারুর ক্ষেত্রেও ভিন্ন নয়। কিছু স্বপ্ন সেও লালন করেছিল নেত্রপল্লবে। চঞ্চল হৃদয়টা কাউকে সঁপেছিল নিভৃতে। কারোর বিশেষ মানুষ হবার ইচ্ছে জন্মেছিল যৌবনে পা রাখা তরুণীর মনে। আকাশ পাতাল ভাবনার আগেই সে প্রেমে পড়ল। অদ্ভুত প্রেম তা, যেখানে বিষাদগুলোও ছিল মিষ্টি। কারণ নেশাভরা আখিতে নিজেকে আকুণ্ঠ ডুবিয়ে রাখতেও দ্বিধা ছিল না। মাথার ভেতর অবিরাম ধ্বনিত হতো তার নাম, যেন অগণিত পায়ের শব্দে মুখরিত কোনো নীরব মিছিল। তাকে পাওয়ার জন্য একটা সময় চারুর কোমল মন ছটফট করত, আর না পাওয়ার বেদনায় রাতের ঘুম হয়ে উঠত ছিন্ন ভিন্ন। সমস্ত সুখ যেন তার এক ঝলক দেখার মধ্যেই নিহিত ছিল। তাকে হারানোর ভয়ে কখনো কখনো চারুর চোখেও জমে উঠত অশ্রুর কুয়াশা। অথচ প্রণয়ের যুদ্ধে হৃদয় হারিয়ে পরাজিত হলো চারু। বিনিময়ে মিলল শুধু ক্ষত বিক্ষত একরাশ দুঃখ, নীল দুঃখ। যে দুঃখ হৃদয়ের কোণে আগলে রেখেছে সে। কোনো গভীর রাতে বিষণ্ণ চোখে ঠাঁই পায় সেই দুঃখ। চারু চায়ের কাপ নিয়ে ঘরে চলে গেল। অতীত আগলে রাখার মনে হয় না। কিছু কিছু মানুষের আগমন ক্ষণিকের জন্যই হয়। তারা আসে, এক মুঠো স্মৃতি ফেলে চলে যায়। তিক্ত যন্ত্রণার থেকে সেই ক্ষুদ্রকালীন মিষ্টি স্মৃতিগুলোই শ্রেয়। কেবিনে পিনপতন নীরবতা, ল্যাপটপের কিবোর্ডে টাইপিং এর শব্দই শোনা যাচ্ছে কেবল। চারু ধীর পায়ে এসে কফির মগটা রাখলো, সেই সাথে কিছু ফাইল এগিয়ে দিল শ্রাবণের দিকে। নরম স্বরে বলল, স্যার, সাইন লাগতো, নতুন প্রজেক্টের ফাইল পেপার এগুলো। শ্রাবণ চোখ না তুলেই শুধালো, আপনি কেমন আছেন মিস মেহনাজ? জি, ভালো আছি। আপনার শরীর এখন কেমন? জি ভালো। শ্রাবণ এবার মুখ তুলল, এক নজর দেখল চারুকে। ফাইলগুলো স্বাক্ষর করে দিয়ে বৃহদাকার শরীরটা চেয়ারে এলিয়ে দিল। সরু তার দৃষ্টি। চারুলতা ঈষৎ অপ্রস্তুত হলো, ইতস্তত স্বরে শুধালো, কিছু বলবেন স্যার? সেদিন পার্টিতে আপনি আমাকে না বলে চলে গিয়েছিলেন কেন মিস মেহনাজ? চারু হতচকিত হলো না। সে জানতো শ্রাবণ তাকে প্রশ্নবিদ্ধ করবে। সে তার দায়িত্ব পালন করেনি। চারু ধীর স্বরে বলল, আমার শরীরটা ভালো ছিল না। তাই? গাঢ় হলো শ্রাবণের স্বর। দৃষ্টিতে তীক্ষ্ণতা বাড়ল। চারু মাথার ওপর নিচে নাড়িয়ে বলল, জি। শ্রাবণ তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এলো চারুর কাছে। দাঁড়ালো ঠিক তার মুখোমুখি। তাদের মধ্যকার দূরত্ব খুব কম। চারু নতমস্তক দাঁড়িয়ে আছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। শ্রাবণ বুকে হাতগুলো বেঁধে ঝুঁকলো কিছুটা, ভারী স্বরে আবার শুধালো, সেদিন পার্টিতে আপনি আমাকে না বলে চলে গিয়েছিলেন কেন মিস মেহনাজ? শ্রাবণ গাঢ় স্মিত স্বর কানে পৌঁছাতেই চারু কেঁপে উঠল ঈষৎ। কথাগুলো দলা পাকিয়ে গেল, মিথ্যেগুলো গুবলেট হয়ে গেল। শ্রাবণ ঠিক তার কানের কাছে এসে বলল, আমার মানুষ আমার থেকে কিছু লুকালে আমার ভালো লাগে না মিস মেহনাজ। আমি কিছু লুকাইনি। সত্যি? চারু ভাষা খুঁজে পেল না। অস্থিরতা অনুভূত হলো ভেতরে। বুকটা কাঁপছে যেন। অনুভূতি এমন যেন নকল করতে যে হুট করেই ধরা পড়ে গেছে। অথচ সে কোনো নকল করেনি। শ্রাবণ তার কপালে আঙুল ঠেকিয়ে বলল, আপনি কি জানেন আপনি খুব বাজে মিথ্যুক? আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, কেন আমাকে না জানিয়ে চলে গিয়েছিলেন? বলতে কি হতো? বাস্টারটাকে বুঝিয়ে দেওয়া হতো শ্রাবণ তালুকদারের মানুষদের ছোঁয়ার পরিণাম। চারু মাথা তুলে তাকালো। শ্রাবণের গাঢ় নয়ন তার মাঝে নিবদ্ধ। দৃষ্টিটি বড্ড বিচিত্র, জ্বলজ্বল করছে আগুনের লেলিহান শিখার মতো। চারু ধীর স্বরে বলল, থাক না স্যার, যা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। যা হয়ে গেছে সেটা যেন কখনো না হয়, সেটার জন্যই বলছি। আগামীকাল থেকে যেন অন্যের থেকে আমার জানতে না হয় মিস মেহনাজ।
সেক্রেটারি হিসেবে আমার দায়িত্ব যেমন আপনার, বস হিসেবে আপনার দায়িত্ব আমার। আমার মানুষকে কেউ আঘাত করবে, আমার তা সহ্য হয় না। ভাগ্যিস সে মরে গেছে, নয়তো মৃত্যুর থেকেও জঘন্য কিছু তাকে উপহার দিতাম। শেষ কথাটাই চারুর শির দ্বারা বেশ শীতল শিহরণ বয়ে গেল। তীব্র হিংস্রতা ছিল যেন কণ্ঠে, গায়ে কাটা দিল শীতলতায়। চারুর আর দাঁড়াতে ইচ্ছে হলো না, এখান থেকে চলে গেলেই যেন মুক্তি। ঈষৎ কাপা স্বরে বলল, আ- আমি আমার চেয়ারে যাই স্যার। আমি না বললে কি করবেন? জি। চারুর চোখগুলো বড় হয়ে গেল, তার চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করল। শ্রাবণের আচরণ তাকে এলোমেলো করে দিচ্ছে, অচেনা লাগছে এই চেনা জল্লাদকে। শ্রাবণ বাঁকা হাসল, মৃদু স্বরে বলল, যান। চারু এলোমেলো পায়ে দ্রুত প্রস্থান করতেই চাইল, কিন্তু সেখানেই বাঁধল গোল। স্বাক্ষরকৃত ফাইলগুলো নিতে যেয়ে তড়িঘড়িতে শ্রাবণের গরম কফির মগে ধাক্কা লাগলো, আর কফি শুদ্ধ মগ মেঝেতে পড়ে ঝনঝন করে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঘটনায় বিমূঢ় হয়ে সবকিছু দেখল চারু। তার মুখখানা চুপসে গেল। শ্রাবণ অবিচলিত, সে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে চারুর দিকে। চারুর জটজলতি ভাঙা মগের কাচে হাত দিতেই হাতে কাচ বিঁধল। চিনচিনে ব্যথায় চোখ মুখ কুঁচকে গেল তার, আঙুল কেটে ঝরঝরিয়ে পড়ল রক্তিম লহুধারা। শ্রাবণ এবার খপ করে তার হাতখানা ধরল, টেনে তুলল সে চারুকে। তার চোখের দিকে তাকাতেই চারু ভাষা শূন্য হলো, কিছু বলতে পারল না। শ্রাবণ তাকে একরকম টেনে বসালো সোফাতে। চারুর রক্তাক্ত হাত তখন শ্রাবণের বিশাল হাতের মাঝে। চারু হাতটা সরাতে চাইলেই শ্রাবণের কড়া স্বর কানে এলো, একদম নড়বেন না। আঙুলে বিঁধে থাকা ক্ষুদ্র কাচের অংশটা খুব সাবধানে বের হলো। ধীরে ধীরে ডেটল লাগিয়ে দিল শ্রাবণ, খুব সাবধানে আঙুলে ব্যান্ডেজ লাগালো। চারু জবুথবু হয়ে বসে রইল। সে লজ্জিত, তার অসাবধানতার জন্য শ্রাবণের মগটাও ভেঙে গেল, ফাইলগুলোও ভিজে গেল, কাজ বাড়ল শুধু শুধু। হঠাৎ কানে এলো, জিম মেরে বসে থাকুন, আমার সামনে ঠোঁট কামড়াবেন না মিস মেহনাজ। আমি এমন কিছু করিনি যে ঠোঁট কামড়াতে হবে। ত্বরিত গতিতে চোখ মেলল চারু, হতবম্বের মতো চেয়ে রইল। চিন্তার কারণে অজান্তেই ঠোঁট কামড়াচ্ছিল সে, অথচ শ্রাবণ এমনভাবে বলল কথাটা যা শুনেই লজ্জায় গাল গরম হয়ে গেল। শ্রাবণের ঠোঁটে বাঁকা হাসি, সে তার হাত ছেড়ে দিল। চারুর কপালের এলোমেলো চুলগুলো খুব যত্নে কানের পেছনে গুজে দিল। তার স্পর্শে কেঁপে উঠল চারু। শ্রাবণ তখন গাঢ় স্বরে বলল, সাবধানে কাজ করবেন মিস মেহনাজ, মনে রাখবেন আপনি আমার অতি গুরুত্বপূর্ণ মানুষ। চারু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল, অস্ফুট স্বরে শুধালো, জি। আপনি সেক্রেটারি, আপনার কিছু হলে আমার কাজ হ্যাম্পার হবে। ও। আপনি কি অন্য কিছু ভেবেছিলেন? চারু দ্রুত মাথা নাড়িয়ে বলল, না। এখন কি আমার কাছেই থাকবেন? জি। বলেছি এখানে থাকবেন নাকি নিজের চেয়ারে যাবেন? যদি এখানে কাজ করার ইচ্ছে থাকে আমি আপনার ডেস্ক এখানে অ্যারেঞ্জ করে দিচ্ছি। সাথে সাথে দাঁড়িয়ে পড়ল চারু, তোতলাতে তোতলাতে বলল, আমি আসছি স্যার। বলেই একরকম ছুটে পালালো যেন সে। শ্রাবণের ঠোঁটে বাঁকা হাসি প্রসারিত হলো। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল চারুর দিকে। চারু, চারুলতা, কেবল তার চারুলতা, কেবল এবং তারই চারুলতা। বিকেলের পড়ন্ত সূর্য তখন ডোবার প্রস্তুতিতে ব্যস্ত। একটি দীর্ঘ মিটিং শেষ করে অবশেষে বের হলো শ্রাবণ এবং চারু। খুব নামি রেস্টুরেন্টের প্রাইভেট কামরা বুক ছিল। টানা 2.5 ঘন্টা মিটিংয়ের পর অবশেষে বেশ বড় একটা ডিল ফাইনাল হলো। এতে কোম্পানির বিশাল অঙ্কের লাভ। দুপুরের খাবারটাও ক্লায়েন্টের সাথেই করেছে তারা। চারু হাত টান দিল, তার এখন অফিসে ফেরত যেতে ইচ্ছে করছে না, কিন্তু অফিস টাইম এখনো শেষ হয়নি। শ্রাবণের মাঝে ক্লান্তির লেশ নেই, মুখমণ্ডলে কোনো ক্লেশ নেই। স্বার্থের হাঁটাখানা গুটিয়ে বলল, মিস মেহনাজ, নেক্সট শিডিউল কি? আপাতত কোনো শিডিউল নেই। নতুন প্রজেক্ট সাইটে একবার ভিজিটের কথা বলেছিলেন, আজ যাবেন? কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে এসেছে স্যার। শ্রাবণ ঘড়ির দিকে তাকালো, পূর্বাঞ্চল যেতে যেতে সন্ধে হয়ে যাবে।
সাইটের কাজ কিছুই দেখা যাবে না। কিছু একটা ভেবে বলল, অফিসেই চলুন। এখন অফিসে যাবেন? আমি বলি কি আজ বরং থাক, আপনি বরং বাসায় যান, একটা লম্বা ঘুম দিন, শরীরের রেস্টও তো দরকার স্যার। আপনি চরম মাত্রার ফাঁকিবাজ মহিলা। ফয়সালকে ফোন করুন, গাড়ি আনতে বলুন। যথা আজ্ঞা। এই ক্ষুদ্র জীব ভুল করেছে, ক্ষমা করে দিন। ভর্ৎসনার স্বরে বলল চারু। ড্রাইভারকে ফোন করলো বিরস ভঙ্গিতে, তারপর ধীরে ধীরে বলল, স্যার, চা খাবেন? আমি চা খাই না। তাহলে আমি আমি খাই, আপনি দেখুন। আপনি কি রাস্তায় দাঁড়িয়ে চা খাবেন? শ্রাবণের প্রশ্নে চারু অবাক স্বরে শুধালো, রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়া কি অপরাধমূলক কিছু? আমাকে কেউ জরিমানা করবে? নাকি এখন রাস্তায় দাঁড়িয়ে চা খেলে আমাকে জেলে ভরা হবে, কোনটা? উফ, এত কথা বলেন আপনি। তাহলে চা খেতে যাই। জাহান্নামে যান। ধন্যবাদ। যাবেন আমার সাথে? জাস্ট গো। জি জাহাপনা। বলেই দাঁত বের করে হাসলো চারু। হনহন করে হাঁটলো চা খাবার উদ্দেশ্যে। চায়ের দোকানে 1 কাপ দুধ চা অর্ডার করলো। চা আসলে সে আয়েশ করে চা খেলো। এদিকে যে সময় পেরিয়ে যাচ্ছে তার ভ্রুক্ষেপ নেই। আয়েশ করে চা খেয়ে চায়ের বিল চুকালো সে। 20 মিনিট হয়ে গেছে। জল্লাদ নিশ্চয়ই রাগে লাল বেগুনি হয়ে গেছে। এখন না গেলে আকাশ কাঁপিয়ে হুঙ্কার ছাড়বে। ফলে যাবার জন্য পা বাড়ালো চারু। ঠিক তখনই একটি পরিচিত কণ্ঠে থমকে দাঁড়ালো চারুর পৃথিবী। বিমূঢ় দৃষ্টিতে চাইল, যখন চিরচেনা সেই কণ্ঠে বহুকাল পরে শুনল। ভালো আছো চারু? চারু স্থবির নয়নে তাকিয়ে রয়েছে তার সামনে দাঁড়ানো পুরুষটির দিকে। সেই মুখশ্রী, সেই কণ্ঠ, সেই নমনীয়তা। শুধুমাত্র সময়ের চক্রটাই বদলে গেছে। যে মানুষটি একসময় তার হাসির কারণ ছিল, আজ সে কেবলই একদলা ধূসর স্মৃতি। সেই স্মৃতিটাকে আয়েশ করে কোনো এক বিকেলে উল্টে পাল্টে কেবল দেখা যায়। চারুর হাত পা শক্ত হয়ে গেছে। চায়ের স্বাদটাও গলায় তিক্ত লাগছে। চারু নিজেকে সামলালো। কোনো উত্তর দিল না। তার অনেক ব্যস্ততা। এমন ভঙ্গি করে সে পা বাড়ালো যাবার জন্য। তখনই পেছন থেকে তার হাত টেনে ধরল মানুষটি। বিষণ্ণ স্বরে বলল, কথাও বলবে না চারু? আমাদের কথা বলার সম্পর্ক কি আছে রুশান? রুশান থমকালো। তার চোখে মুখের বিষণ্ণতা গাঢ় হলো, তবে হাতখানা ছাড়ল না। স্মিত স্বরে শুধালো, আজ আমাদের সম্পর্কটার শেষটা তুমি টেনেছিলে। চারু মৃদু হাসল। হাতটা ছাড়ালো রুশানের হাত থেকে। খুব হালকা গলায় বলল, তুমিও তখন আমাকে আঁকড়ে ধরনি রুশান, আমাকে যেতে দিয়েছো তুমি। চারু দাঁড়িয়ে রইল না। তার অন্তঃস্থল ভার হয়ে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অবিচলিত থাকার অভিনয়টা হয়তো বেশিক্ষণ করা সম্ভব হবে না। এখনই চোখ থেকে গড়িয়ে পড়বে পানি। তার দৃঢ় ব্যক্তিত্বটা হয়তো নষ্ট হয়ে যাবে। চারু দ্রুত পা চালালো। পেছনে এক রাশ দীর্ঘশ্বাস নিয়ে দাঁড়িয়ে রইল তার অতীত। শ্রাবণ ঘড়ি দেখছে। তার চোখে মুখে বিরক্তি। মেয়েটি কখন গিয়েছে, এখনো আসছে না। চা খেতে কত সময় লাগে। চারুকে যেতে দেওয়াটাই ভুল ছিল। বলা উচিত ছিল, আমার সামনে দাঁড়িয়ে থাকো। বিরক্তিতে চ সূচক শব্দ করে উঠল শ্রাবণ। ড্রাইভারকে কঠিন স্বরে বলল, মিস মেহনাজকে খুঁজে নিয়ে আসো। ড্রাইভার তৎক্ষণাৎ চারুকে খোঁজার জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু তাকে কোথাও যেতে হলো না। চারু চলে এসেছে। তাকে এক নজর নিপুণভাবে দেখে নিল শ্রাবণ। চারুর মুখ ফুলে গেছে, চোখ ভিজা, চোখের কাজল বিশ্রীভাবে লেপ্টে গেছে, নাক লাল হয়ে আছে। সাজসজ্জাটা এলোমেলো। মুখ ধুয়ে এসেছে সে। তবুও তার দৃষ্টির বিষণ্ণতা চিৎকার করে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। শ্রাবণ খুব শান্ত স্বরে শুধালো, আর ইউ ওকে মিস মেহনাজ? চারু মাথা নাড়ালো। শ্রাবণের চোখ ছোট ছোট হয়ে গেল। মেয়েটি মিথ্যে বলছে। শ্রাবণ খুব একটা উদ্বেগ দেখালো না। ড্রাইভারকে বলল, মিস মেহনাজের বাসায় চলো। চারু একটু অবাক হলো। উদ্ভ্রান্ত কণ্ঠে শুধালো, অফিসে যাব না? না, মুড নেই। আর কোনো কথা হলো না দুজনের মধ্যে। সারাটা রাস্তা চারু চুপ করে বসে রইল। আকাশ মেঘলা। বৃষ্টি হবে হবে করছে। ঠান্ডা বাতাস বইছে। নুয়ে পড়ছে রাস্তার ধারের চিকন গাছগুলো। চারুর বাড়ির সম্মুখে থামলো গাড়ি। চারু নামলো।
ধন্যবাদ জানালো নতমস্তক হয়ে। শ্রাবণ তার দিকে তাকিয়ে রইল। সে ততক্ষণ অবধি অপেক্ষা করলো যতক্ষণ চারু বাড়ির ভেতরে চলে না যায়। চারুর ঘরের পর্দাটা এখনো দেওয়া। শ্রাবণ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর গম্ভীর স্বরে আদেশ দিল ড্রাইভারকে। চলো। চারু ঘরে আসতেই গা এলিয়ে দিল বিছানাতে। তার শরীর চলছে না, মনটা খুব আবেগপ্রবণ হয়ে আছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে বারে বারে। রুশান আখতাব, ছেলেটি তার জীবনের এক বিশাল অংশ জুড়ে ছিল। তার সাথে ভয়ঙ্কর প্রেম ছিল চারুর। ভয়ঙ্কর প্রেম, যে প্রেম মস্তিষ্ককে সম্পূর্ণ নাস্তানাবুদ করে দিতে পারে।